Good morning, students. Happy New Year. জানুয়ারি 2 তারিখ মঙ্গলবার প্রথম যে সাইকেল জানুয়ারি 2 থেকে 15 তার ভিডিও 1। এই ভিডিও 1-এ আমরা আলোচনা করব স্কলারশিপ পরীক্ষার যে প্রথম পেপার ম্যাথ বা মেন্টাল এবিলিটি টেস্ট তার একটা বিশেষ ধরন যার নাম হলো অড ম্যান আউট। তাই এই গুরুত্বপূর্ণ আলোচনাটি তোমরা পুরোপুরি মন দিয়ে শুনবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং যদি 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 চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব, প্রেস বেল আইকন and personalize for all the videos. Okay, so let's start. শুরু করা যাক। দেখো odd man out কি বোঝায়? odd man মানে বিজাতীয়, বাংলায় বললে বিজাতীয়। অর্থাৎ এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাকে কতগুলো নাম দেবে, ধরো কোশ্চেন নাম্বার 1-এ আমাকে 4টে নাম দিল বা সংখ্যা দিল, এইভাবে 2, 4, 5, 6 দেখতেই পাচ্ছ 4টে নাম্বার 2, 4, 5, 6। এর মধ্যে থেকে আমি কিভাবে অড ম্যান খুঁজে বার করব? নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা 2-এর নামটা পড়তে গেলে 5 আসে না। সো বেসিক্যালি আমার অড ম্যান হলো অপশান 5, অপশান সি, উত্তরটা 5। উত্তর দেব কিভাবে? উত্তর দেওয়ার জন্য ফাইনাল পরীক্ষায় তোমাদের থাকে ওএমআর শিট, সেখানে একের দাগে 4টে এরকম গোল গোল করে বৃত্ত করা আছে, তার ভেতরে এ বি সি ডি লেখা আছে। তোমার উত্তর যেহেতু একের দাগে সি, তাই তুমি এই সি বৃত্তটাকে সম্পূর্ণভাবে কালো করে দেবে, একদম কালো কালির পেন দিয়ে, পেন্সিল দিয়ে নয়, তোমাকে কালো কালির পেন দিয়ে একদম পুরোপুরি কালো করতে হবে। একটু অংশ বাদ রাখা যাবে না। একটু অংশ যদি বাদ থেকে যায় তাহলে কিন্তু ধরে নিতে হবে যে তুমি উত্তরটা ভুল করেছো বা অপশানটা দাগ দাও, একদম কমপ্লিটলি কালো করতে হবে। আর যেহেতু পেন দিয়ে করছো বদলানোর কোনো সুযোগ নেই, একবার উত্তর করে ফেললে ওটাই থেকে যাবে, চেঞ্জ করতে পারবে না। তো ভালো করে বুঝে নিয়ে উত্তর করবে। তো এই অড ম্যান আউটে আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে আমি আলোচনা করছি। হ্যাঁ, এবার কেউ হয়তো বলবে স্যার তো ব্যাপারটা বুঝে গেলাম, অড ম্যান আউট মানে বিজাতীয়কে বাদ দাও, ও তো পরীক্ষা হলে পড়বো আর করে দেবো। নো মাই ডিয়ার, পরীক্ষা হলে পড়বো আর করে দেবো বললে হবে না। তোমাকে কিন্তু এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। থরলি প্র্যাকটিস না করলে পারবে না। এর জন্য প্রচুর জেনারেল নলেজ বা জেনারেল ইন্টেলিজেন্স কাজে লাগে, প্রচুর। দেখো আমি সেকেন্ড কোশ্চেনটা তোমাদের দিচ্ছি একটা, তাহলেই বুঝতে পারবে যে কেন এটা এতটাই গুরুত্বপূর্ণ। প্রথমে বলছে গঙ্গা, নদীর নাম, গঙ্গা নদী আমরা সবাই চিনি। সেকেন্ড বলছে গোদাবরী, নদীর নাম, এটাও আমরা সবাই চিনি। থার্ড বলছে কাবেরী, এটাও আমরা সবাই ভালোভাবেই জানি। তারপরে ধরো বলছে তোমার কৃষ্ণা, এটাও নদীর নাম। এই 4টে নদীর মধ্য থেকে হাউ উইল ইউ ফাইন্ড দ্য অড ম্যান? তো দেখো এই 4টে নদী নিয়ে যদি ভালো করে ভাবি, দেখো 4টে নদীর প্রত্যেকটাই আমাদের ভারতবর্ষের নদী, কিন্তু এই 4টে নদীর উৎস নিয়ে যখন ভাবতে যাব, দেখো গঙ্গা হচ্ছে হিমালয় পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে, বরফ গলা জলে পুষ্ট, সারা বছর জল থাকে। কিন্তু কাবেরী, গোদাবরী, কৃষ্ণা এরা পশ্চিমঘাট পর্বতের কোনো কোনো অংশ থেকে এরা উৎপন্ন হয়েছে এবং এরা মূলত বর্ষার জলে পুষ্ট। তাই সারা বছর এই নদীগুলোতে কিন্তু বেশি জল থাকে না, বর্ষার সময় জল বেশি থাকে।
তাহলে দেখো এই আলোচনাটা করতে কিন্তু আমরা বুঝতে পারলাম যে অড ম্যান হচ্ছে গঙ্গা। কেবলমাত্র নদী দিয়ে আরও অনেক রকম করে ভাবনা চিন্তা হতে পারে, কোনটা পূর্ব বাহিনী নদী, কোনটা পশ্চিম বাহিনী নদী, কোনটা বরফ গলা জলে পুষ্ট, কোনটা তোমার হচ্ছে বর্ষার জলে পুষ্ট, কোনটা কেবলমাত্র ন্যাশনাল আবার কোনটা ইন্টারন্যাশনাল। যেমন গঙ্গা একটা আন্তর্জাতিক নদী এক প্রকার, তার কারণ গঙ্গার একটা অংশ, একটা শাখা পদ্মা বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত, সুতরাং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক জল বন্টন চুক্তি আমাদেরকে মেনটেন করতে হয়। এই সমস্ত কিছু দিয়ে আরও আছে, ধরো তোমাকে এশিয়ার কয়েকটা নদীর নামের সঙ্গে তোমার ইউরোপের একটা নদীর নাম দিয়ে দিল, কিংবা আফ্রিকার নদীর নাম দিয়ে দিল, কিংবা আমেরিকার নদীর নাম। তো নদীর নাম নিয়ে কত রকম চিন্তা ভাবনা। সো বেসিক্যালি তাহলে আমাকে যেটা করতে হবে, পৃথিবীর মানচিত্র ঘেঁটে যে সমস্ত নামগুলো আমরা কম বেশি পরিচিত, দেখো নদী তো অনেক, কত নাম মনে রাখবে, কিন্তু মনে রাখতে হবে, তাই না? যে সমস্ত নদীগুলো মেনলি আমরা পড়ি, হোয়াংহো, ইয়াংসিকিয়াং, দ্য নাইল বা নীল নদ, তারপরে ধরো লন্ডন অববাহিকায় টেমস নদী, রুর অঞ্চলে রাইন নদী, হ্যাঁ, তোমার রাশিয়াতে ভলগা, ইউফ্রেটিস, টাইগ্রিস, তারপরে তোমার মিসিসিপি, মিসৌরি, কলোরাডো নদী, তারপর ওদিকে তোমার অ্যামাজন, এই যে নদীগুলো, ঠিক আছে। তারপর ধরো মারে টার্নিং তোমার অস্ট্রেলিয়াতে, তোমাদের ভূগোল বইতে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক পড়াশোনা রয়েছে, সেখানে কিন্তু অনেক নদীর নাম পাবে। যে নামগুলো তুমি পাচ্ছ বা পড়ছো মোটামুটিভাবে সেই নামগুলোতে স্টিক থাকবে, উত্তর পেয়ে যাবে। আর নদীর নাম যে সবসময় পড়বে তা নয়, শহরের নাম নিয়ে দিতে পারে। যেমন ধরো আমি শহরের নাম বলছি, একে বলছি দিল্লি, তারপরে বলছি ধরো আহমেদাবাদ, তারপরে ধরো বলছি পাটনা, তারপরে ধরো বলছি কলকাতা। তো দেখো এই যে নামগুলো বলেছি, এই নামগুলোর মধ্যে অড ম্যান কি? চারটেই তো শহরের নাম না। এখানে অড ম্যান আমি বলবো দিল্লিকে, বিকজ এটা ন্যাশনাল ক্যাপিটাল, আমাদের ভারতবর্ষের রাজধানী, জাতীয় রাজধানী অঞ্চল, কিন্তু এগুলো সব স্টেট, তাই না? গুজরাট, বিহার, ওয়েস্ট বেঙ্গল, এগুলো স্টেট ক্যাপিটাল। তেমনি আমি এইভাবে যদি অপশানটা দিতাম, দিল্লি না লিখে আমি ধরে এখানে দিলাম চণ্ডীগড়, চণ্ডীগড় এই নামটা দিলাম, চণ্ডীগড়। তো সবই স্টেট ক্যাপিটাল, তাহলে আবার পার্থক্য করবো কি করে? না, পার্থক্য করবো এরকমভাবে, চণ্ডীগড় কিন্তু দুটো স্টেটের ক্যাপিটাল, হরিয়ানা এবং পাঞ্জাব, এই দুটোরই কিন্তু ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়। সো বেসিক্যালি বুঝতে পারছো অড ম্যান আউটের জায়গাটা কোথায়। সবগুলো যে একদম সহজভাবে ইজিলি চলে আসবে তা কিন্তু নয়, তোমাকে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে তোমাকে উত্তর করতে হবে, ঠিক আছে? তো আবার সংখ্যাগুলো যে দেয়, সেই সংখ্যাগুলো তারাও যে সবসময় খুব ভালোভাবে একদম ইজিলি পেয়ে যাব তা কিন্তু নয়। যেমন দেখো চারটে সংখ্যা দিল, হ্যাঁ, প্রথমটা বললো 9, তারপরেরটা বললো 28, তারপরেরটা বললো 64, তারপরেরটা বললো 126। এই যে চারটে নাম্বার দিল, বলছি এর মধ্যে অড ম্যান খুঁজে বার করো। তো অড ম্যান খুঁজে বার করতে গিয়ে তো বেশ সমস্যায় পড়ে যাব, কিভাবে কি ভাববো। দেখো এই ভাবনা না থাকলে কিন্তু উত্তর করা বেশ মুশকিল। তো এই যে 9, এটাকে আমি এরকম ভাবতে পারি 3 স্কোয়ার, 28টা আবার কারো স্কোয়ার সরাসরি আসছে না, 64 8 স্কোয়ার, 126টা আবার সরাসরি স্কোয়ারে পাচ্ছি না, তাহলে স্কোয়ার দিয়ে ভাবনা চিন্তাটা কিন্তু আমি দূর করে দিলাম। 9-এর নামটা করবো, তাতেও আসছে না। জোড় বিজোড় নিয়ে ভাবতে পারি অবশ্য একটা, যে হ্যাঁ 9টা হচ্ছে বিজোড় সংখ্যা আর এই 3টে হচ্ছে জোড় সংখ্যা, এটা একটা ভাবনা, বিজোড় আর জোড়। আর একটা ভাবনা দেখো তো, এটা হচ্ছে 2-এর কিউব প্লাস 1, 2-এর কিউব কত 8, তার সঙ্গে 1 যোগ, এটা 3-এর কিউব যোগ 1, এটা 4-এর কিউব নিজেই, এটা 5-এর কিউব যোগ 1।
সো বেসিক্যালি এইটা দিয়েও ভাবতে পারি। তো জোড় বিজোড়ের ভাবনার থেকে এই ভাবনাটা বেশি যুক্তিযুক্ত, সেই কারণে কিন্তু আমরা উত্তর দিতে পারি এখানে 64, অপশান সি। তবে জোড় বিজোড় ভাবনাটা যে একেবারে বাদ যাবে তা নয়। আমি জোড় বিজোড় বলতে গিয়ে এই ব্যাপারটাও চলে এলো যে 9টাও কারেক্ট, এরকম কিছু হতে পারে। কোনো কোনো কোশ্চেনে 2টো অপশান কারেক্ট হতে পারে, এই নয় যে একটা অপশানই কারেক্ট হবে। সো বেসিক্যালি এখানে 3-এর দাগের এ অথবা 3-এর দাগের সি দুটোই উত্তর হতে পারে। তবে পরীক্ষায় তো 10টা থাকে অড ম্যান আউট, 10টা থাকে অড ম্যান আউট। একদম ম্যাথের প্রথম যে কোশ্চেন নাম্বার 1 to কোশ্চেন নাম্বার 10, এই 10টা হচ্ছে অড ম্যান আউট। এই 10টা অড ম্যান আউট তোমাকে করতে হবে এবং মনে রাখবে এটা কিন্তু সবাই পারবে, সবাই পারবে। সো এখানে একটা প্রশ্ন ভুল করা মানে তুমি পিছিয়ে পড়বে, ঠিক আছে? তাহলে এই ভাবনা চিন্তাগুলো এইভাবেই করতে হয়, সংখ্যা দিয়ে থাকে। আচ্ছা, আর কিছু আলোচনা করি, কিছু আলোচনা করলে তোমার মাথাতেও জিনিসগুলো আসবে। তোমার ইতিহাস দিয়ে আলোচনা হতে পারে। ইতিহাসে যে সমস্ত আমরা রাজাগুলোর নাম পেয়েছি, যেমন ধরো বলা হলো যে আকবর, তারপরে ধরো বলা হলো দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর, বাহাদুর শাহ জাফর। তারপরে ধরো অপশান দিল হুমায়ুন, তারপরে অপশান দেওয়া হলো ইব্রাহিম লোদি। তো এই যে 4জন ঐতিহাসিক চরিত্র, এদের মধ্যে অডম্যান কে অডম্যান? দেখো, দুটো নাম খুব পরিচিত, হুমায়ুন এবং আকবর। মোগল সাম্রাজ্য পড়তে গিয়েই তোমরা ভাবে। আর বাকি নামগুলো মোটামুটি পরিচিত, যে একটু পড়বে সে জানে। তো এখন কনফিউশন বিটুইন বাহাদুর শাহ জাফর আর ইব্রাহিম লোদি। তো যদি তুমি একটু মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা পড়ো, ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্য পত্তন করেছিলেন বা শুরু করেছিলেন, ঠিক কিনা? তাহলে ইব্রাহিম লোদি আর যাই হোক মুঘল সম্রাট নন। সো বেসিক্যালি আমি এটাতে যাব। হ্যাঁ, এবার বাহাদুর শাহ জাফর ইনি হচ্ছেন শেষ মুঘল সম্রাট। সুতরাং 3জন মুঘল সম্রাট আছেন, ওরা তাহলে এক জাতীয়, আর একজন মুঘল সম্রাট নন, ইনি বিজাতীয়। ঠিক তেমনি করে তোমার ইতিহাসের জায়গার নাম দিয়েও প্রশ্ন হতে পারে। পুরনো যে সমস্ত তোমার বই রয়েছে, বিভিন্ন ঐতিহাসিক চরিত্র বই লিখেছেন অনেকে, ভারতবর্ষ সংক্রান্ত, অনেক রাজা সংক্রান্ত, তো সেইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে। ঠিক আছে, তো প্রশ্ন করার জায়গা অনেক, এটা আমি আগেই বলেছি। এখানে মেনলি জিকে অর্থাৎ জেনারেল নলেজ এবং জেনারেল ইন্টেলিজেন্স, এই জায়গাটা কিন্তু খুব বেশি করে তোমার কাজে আসবে। ঠিক আছে, আশা করি অড ম্যান আউট সংক্রান্ত ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার তোমাদের অনুশীলন করেই তোমাকে এখানে পোক্ত হতে হবে। এই অনুশীলনী কোথায় পাবে? অনুশীলনী আমি অতি অবশ্যই তোমাদেরকে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা তৈরি করা হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে আমি পাঠিয়ে দেবো। যে প্রশ্নগুলো থাকবে তার উত্তর তোমরা করবে। উত্তরগুলো করবে কিভাবে সেটা একটু বলে দিই। তো উত্তরগুলো করার জন্য আমি তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা উত্তরপত্র বা ওএমআর শিটও পাঠাবো। ঠিক আছে, সে ওএমআর শিটে 1, 2, 3, 4 করে কোশ্চেন নাম্বার লেখা আছে, বৃত্ত করা আছে, এবং এই ওএমআর শিটের একটা জায়গাতে তোমার নাম লেখার জায়গা আছে। তো এই নামটা তুমি লিখবে। আরও অনেক কিছু লেখার জায়গা আছে। তুমি যদি জায়গা না পাও ওখানে, তাহলে অতি অবশ্যই তোমার স্কুল নেমটা ওখানে মেনশান করবে, আলাদা করেই মেনশান করবে, কালো কালি দিয়ে, সবটাই কালো কালি দিয়েই করবে। এবং তুমি কিসের উত্তর করলে এটা তোমার কাছে থাকবে, কিন্তু তুমি ছবি তুলে আমাকে পাঠাচ্ছ, তুমি কিসের উত্তর করলে সেটা অফকোর্স লিখবে। কোশ্চেন পেপারের ওপরে কি কোশ্চেন সেটা লেখা আছে, কিন্তু সাবজেক্ট তুমি কিন্তু স্কলারশিপ লিখবে না, সাবজেক্ট হিসাবে তুমি লিখবে যে অড ম্যান আউটের কোশ্চেন, বা তুমি যেটা উত্তর করছো সেইটা ম্যাথামেটিক্সের, এবং পারলে এই ডেটটা মেনশন করে রাখবে যে এই ডেটের ভিডিওর কোশ্চেনটা, এবং এগুলোকে কিন্তু একটা ফাইল মেনটেন করবে। সেই ফাইলে তুমি পরপর রাখবে, আর এটা ছবি তুলে
তুমি আমাকে পাঠাবে। কোথায় পাঠাবে? ছবি তুলে তুমি গ্রুপেই পাঠাবে। ওই গ্রুপে আমি তোমার ওই ছবিগুলো দেখে কে কত নাম্বার পেলে সেটা আমি বলে দেবো। অথবা আমি যেটা করতে পারি, এই উত্তরটা নিয়ে আলোচনা করব। আমরা যে গুগল মিটটা করছি সেখানে উত্তরগুলো আলোচনা করে দিলাম, আর তুমি দেখে নিলে তুমি পেয়েছো। ঠিক না? আমার নিজের হাতে চেক করতে হবে এমন কোনো কথা নেই, তুমি নিজেই কোশ্চেনটা নিয়ে চেক করতে পারবে। সরাসরি আমরা আলোচনা করবো। তো প্রতি সপ্তাহতেই তুমি এই কোশ্চেনগুলো পাবে। তাহলে ওএমআর শিটটাও তোমাকে দিচ্ছি, তুমি সেটা প্রিন্ট আউট করে রাখো। একেবারে অনেকগুলোই করে রাখো, 20টার মতো করে রেখে দাও, প্রিন্ট আউট করে জেরক্স করে রেখে দাও। এবং কোশ্চেনগুলো যখন দেবো সেগুলো নিয়ে ভালো করে ভাবনা চিন্তা করবে। এখানে কিন্তু জেনারেল ইন্টেলিজেন্স তোমার খুব কাজে লাগবে, জিকে খুব কাজে লাগবে। ঠিক আছে? যেমন একটা রয়েছে, দেখো এখানে তোমার কোশ্চেন বলছে আলু, তারপরে বলছে গাজর, তারপরে বলছে বিট, তারপরে বলছে কচু। এর মধ্যে অডম্যান কোনটা? একটু ভালো করে ভাবনা চিন্তা করবে, করলে বুঝতে পারবে যে গাজর গাছের মূল, বিট এটাও গাছের মূল, কচু এটাও গাছের মূল, কিন্তু আলু এটা হচ্ছে কন্দ, স্ফীত কন্দ বা কাণ্ডের অংশ। ঠিক আছে না? পুরোপুরি কাণ্ড নয় অবশ্য, কন্দ। তাহলে আলু এখানে অডম্যান। কোনো কোনো ক্ষেত্রে তোমার ফল চলে আসবে, ফুল চলে আসবে, এরকমভাবে শীতকালীন ফুল, গ্রীষ্মকালীন ফুল, বর্ষাকালীন ফুল, এইগুলো দিয়ে তোমার আসতে পারে। এখন তো সারা বছর সব ফুল, সারা বছর সব সবজি পাওয়া যায়। তারপরেও কিন্তু দেখো, যদি আমি কপির কথা বলি, সেটা কিন্তু শীত না হলে হয় না। যতই গরমকালে পাওয়া যাক না কেন, সেটা কিন্তু শীতকালীন সবজি, ফুলকপি, ওলকপি। একটা কোশ্চেন পড়েছিল এক বছর, বলছে জাসমিন, মেরিগোল্ড না মেরিগোল্ড সম্ভবত এ ছিল, রোজ, তারপরে ছিল তোমার হচ্ছে জেসমিন, রোজ, লোটাস আর কলিফ্লাওয়ার। এর মধ্যে কোনটা অডম্যান? তো আমরা সবাই জানি কলিফ্লাওয়ার হচ্ছে ফুলকপি, এটা ফুল নয়। তাহলে এগুলো ফুল, কলিফ্লাওয়ার ফুলকপি এটা সবজির নাম, এটা অডম্যান। সো বেসিক্যালি তোমাকে আমি যেটা করবো, এখানে তোমাকে অডম্যান আউটের আমি একটা কোশ্চেন তোমাকে পাঠাচ্ছি, সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই যাবে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত আছো তারা ওই ওএমআর শিটটাও পাবে। সে ওএমআর শিটে উত্তর করবে, উত্তর করে নিজের কাছে সংরক্ষিত রাখবে। এবং আমি 15 তারিখে তোমাদের সাথে যে গুগল মিট করব, সেই 15 তারিখের গুগল মিটে এর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তখন ঠিক হবে কে কত নম্বর পেলে না পেলে, সেটাও আমি তোমাদের গ্রুপ থেকেই খবরটা নেব। ঠিক আছে? আশা করি অডম্যান আউট সবাই বুঝতে পেরেছো। তাহলে এই ভিডিওটা এখানেই শেষ হলো। বছরের প্রথম ভিডিও, ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপের প্রিপারেশান, সেই সঙ্গে সঙ্গে পিকেজ নেটওয়ার্ক ফর স্কলারশিপ, এই যে স্কলারশিপটা আমি দেবো তারও প্রিপারেশান, তার প্রথম ভিডিও এই আলোচনাটা হয়ে গেল। তোমরা অতি অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কোনো প্রবলেম থাকলে আমাকে সরাসরি ফোনে কথা বলো, হোয়াটসঅ্যাপ করো, কিংবা ইউটিউবে ভিডিওতে কমেন্ট করো। লাইকটাও অতি অবশ্যই করবে, কারণ এই লাইকটা থাকলে তখন আমারও ভালো লাগবে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, তাহলে আপাতত প্রথম ভিডিও এটুকুই।